হ্যালো এভরিওয়ান, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এসএসসি সংক্রান্ত লাইভ ক্লাসে, যেখানে আমরা আজকে পড়তে যাচ্ছি হিসাব বিজ্ঞান। তো আমাদের যারা ব্যবসায় শিক্ষার বন্ধুরা রয়েছে তাদের কিন্তু হিসাব বিজ্ঞান নিয়ে যদি আমি একটা প্রশ্ন করি, এই মুহূর্তেই যদি তোমাদের একটা প্রশ্ন করা হয় যে হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা বলো, তাহলে সবাই যেটা করবে, যেটা আমি তোমাদের পোস্টে ইভেন শেয়ার করেছিলাম, যে হ্যাঁ, হিসাব বিজ্ঞান হচ্ছে তথ্যাবলী চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ এবং আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নির্দেশ করা। তবে মজার জিনিসটা হচ্ছে, তোমাকে যখন কিনা এক বাক্যে হঠাৎ করে নিজের ভাষায় অ্যাকাউন্টিং কি বা হিসাব বিজ্ঞান কি এটা জানতে চাওয়া হয়, তখন আমরা সবাই খুব ঘাবড়ে যাই এবং নিজের ভাষায় এটা বলতে পারি না। আজকে সেই কনফিউশনটা আমরা ক্লিয়ার করব। তুমি এসএসসি পরীক্ষা দাও কিংবা যে পরীক্ষায় দাও না কেন, তোমাকে যে কোনো মুহূর্তে যে কেউ অ্যাকাউন্টিং সংক্রান্ত খুব বেসিক কোনো কোয়েশ্চেন করলে যাতে করে তুমি অ্যান্সারটা করতে পারো, আজকের লাইভ ক্লাসে আমরা সেই আয়োজনটাই করেছি। তো এখানে আমি একটা ইমো দিয়েছি যে হিসাব বিজ্ঞান কি শুনলে খুব ঘাবড়ে যাওয়ার একটা চিহ্ন। আজকে লাইভের পরে আসলে এই ইমোটা আমরা আর ইউজ করব না। তো যারা আমাদের লাইভ ক্লাসে অলরেডি আছো, এসএসসি স্টুডেন্ট যারা বিজনেস স্টাডিজ নিয়ে পড়ছো, আমাকে একটু জানিয়ে দাও তোমরা কোন কোন স্কুল থেকে আমাদের সাথে জয়েন করেছো। খুব ভালো লাগবে যদি সেখান থেকে আমার আমার নিজের যে স্কুলটা সেটা আমি আইডেন্টিফাই করতে পারি। তো আজকে আমরা যাতে কিছু পড়বো সেটা একটু তোমাদের জানিয়ে রাখি। ছোট করে আমি দেখো পয়েন্ট আউট করে রেখেছি যে আমরা আজকে হিসাব বিজ্ঞান সংক্রান্ত পরিচিতি পড়বো। হিসাব বিজ্ঞান জিনিসটা কি, হিসাব কি, হিসাব বিজ্ঞান কি। দেন আমরা আজকে পড়বো হিসাবের যে তথ্যাবলী, যা যা আমরা রিপোর্ট সাবমিট করি, হিসাব বিজ্ঞানের যেসব তথ্য নিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, সেই তথ্যের ব্যবহারকারী কারা কারা, এটা জানবো। নেক্সট আমরা জানবো লেনদেন কি, আর্থিক ঘটনাবলীগুলো কিভাবে লেনদেনে পরিণত হয়। এরপর দেখবো দুতরফা দাখিলা পদ্ধতি, যে ডাবল এন্ট্রি সিস্টেমের জন্য আসলে অ্যাকাউন্টিং এর জন্ম হয়েছে। আর ফাইনালি দেখবো হিসাব সমীকরণটা কি। এর পরবর্তী রাত 9টার ক্লাসেও কিন্তু আমাদের আরো কিছু খুব ইম্পর্টেন্ট টপিক আছে। আশা করি তুমি তোমার বন্ধুদেরকে শেয়ার করে ভিডিওটা, তাদেরকেও ক্লাসটাতে আমন্ত্রণ জানাবে। তো সরাসরি পরে চলে যাচ্ছি। যখনই বলা হয় হিসাব বিজ্ঞান কি, চিন্তা করে দেখো হিসাব বিজ্ঞান কি জানার জন্য আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিই। ছোটবেলায় মনে আছে আমরা অনেকে ঈদের জন্য কার্ড কিনতাম, সেই ঈদের কার্ড গুলা আমরা নিজেরাই কিন্তু বানাতাম, যে কাগজ কেটে একটু রং করে কিন্তু বানাতাম। তো তুমি চিন্তা করো, তুমি যদি 100 টাকা খরচ করে একটা কাগজ, রং, পেন্সিল সবকিছু বানিয়ে তুমি একটা ঈদ কার্ড বানালে, কি বানালাম, একটা ঈদ কার্ড। ঈদ কার্ডের এই এক্সাম্পলটা দিচ্ছি যেটার সাথে আমরা সবাই রিলেট করতে পারবো। তো এই ঈদ কার্ডটা আমি যখন বিক্রি করছি, বিক্রি করার সময় বললাম যে আমার মোট, আমি যদি 10 টাকার বানাই, 10 টাকা করে যদি খরচ হয়ে থাকে, আমি বিক্রি করব 15 টাকায়। খুব ভালো কথা। 15 টাকায় যখন আমি বিক্রি করলাম, তখন এই দুটার মধ্যকার যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা হচ্ছে আমার জন্য লাভ। খুব সহজ ভাষায় বলি আমরা এটাকে লাভ। আর যখন আমরা ব্যবসায়ের ভাষায় বলছি, তখন এই ফিগারটাকে আমি জাস্ট একটু চেঞ্জ করে দেই। হতে পারে আমি এখন 100 টাকা আর 150 টাকার হিসাব না করে আমি এখন হিসাব করছি 1000 টাকার। আমরা সবাই যারা বই পড়তে পছন্দ করি তারা কিন্তু জানি বুক মার্কের কথা। তোমাকে আমি এখন একটা ছোট এক্সাম্পল দিয়ে দেই। আচ্ছা, ছোট ছোট বইয়ের ভেতরে আমরা কি করি, দাগ দিয়ে রাখার জন্য যে কোন পেজে আমি আছি, এটা দাগ দিয়ে রাখার জন্য আমরা কি করি, বুকমার্ক ইউজ করি। ঠিক এখানে যেরকম আমি একটা বুকমার্ক রেখে দিয়েছি, এই বুকমার্কটা আশা করি সবাই দেখতে পাচ্ছ। আচ্ছা, তো আমি লিখেছি যেটা সেটা একটু বলে দেই। ড্রিমস often ride in the chariots of books. That means বইয়ের ভাষার মাঝেই কিন্তু আমরা আসলে জানতে পারি যে আমাদের ড্রিমস গুলো কোন দিকে যাচ্ছে। তো এই যে বুকমার্কটা দেখাচ্ছি, এটা কিন্তু খুব ছোট্ট একটা বিষয়। এই বুকমার্কটা বানিয়েও কিন্তু অনেকে ব্যবসায় করে থাকে। আমাদের সাথে যারা ভিউয়ার্স আছো তাদের সাথে একটু কমিউনিকেট করে নি এর মাঝখানে। আমাদের সাথে আচ্ছা, আমাদের সাথে যে 500 আমাদের ভিউয়ার্স আছো আজকে, তাদেরকে প্রথমেই একটা অনেক বড় থ্যাঙ্কস আমাদের সাথে থাকার জন্য। আর তোমার বন্ধু যে কিনা ব্যবসা শিক্ষা শাখায় পড়ছে, যাকে কিনা যখন অ্যাকাউন্টিং সংক্রান্ত কোনো প্রশ্ন করা হয় সে খুব ঘাবড়ে যায়, কিংবা তার মনে হয় যে অ্যাকাউন্টিং এর একটা কোর্স সে এনরোল করেছে কিন্তু হিসাব বিজ্ঞান খুব বেসিক নলেজটা তার নেই, তাকে তুমি আজকে আমাদের ক্লাসে নিয়ে আসতে পারো। তো চলে যাচ্ছি আমাদের বুকমার্ক, যেটা নিয়ে কথা বলছিলাম। সেই বুকমার্ক তুমি যদি 1000 টাকা খরচ করে এটা বুকমার্ক বানাতে চাও, 1000 টাকা খরচ করে বানানো এই বুকমার্কটা তুমি দেখি একটু যে খরচ করলাম কোন কোন খাতে। তো আমি বুকমার্ক বানানোর জন্য প্রথমে কিনছি কি, কাগজ, দেন আমি কিনছি রং, রং পেন্সিল, দেন হয়তো আমি কিছু গ্লিটার কিনলাম। দ্যাট মিনস আমি একটু এটার মধ্যে রং টং লাগাবো, একটু জড়ি চুমকি দিয়ে একটু বুকমার্কটাকে সুন্দর করবো।
আচ্ছা, এই যে যা যা কিছু আমি এই বুকমার্ক বানানোর জন্য কিনলাম, এটা হচ্ছে আমার খরচের খাত। শব্দটা একটু কঠিন শোনালেও খরচের খাত হচ্ছে আমি যা যা কিছুর পেছনে খরচ করছি, যা যা কিছু আমি টাকা দিয়ে কিনে নিচ্ছি, সেটা হচ্ছে আমার জন্য খরচের খাত। গেল। এই খরচের খাতগুলোর মাধ্যমে দিন শেষে তুমি কি বানাচ্ছ? বুকমার্কস। এই বুকমার্ক বানানোর পর এই বুকমার্ক গুলো আমি বিক্রি করব। আচ্ছা, বিক্রয় করার জন্য আমি যে মূল্যটা ঠিক করব, এই যে 1000 টাকা খরচ করেছিলাম, মূল্যটা আমি ঠিক করলাম 120। তখন এই 10টা বুকমার্কের জন্য আমার বিক্রয় মূল্য দাঁড়াবে 1200 টাকা। তাহলে খরচ যখন করি কোনো খাতে, এগুলো আমার খরচের খাত। আর যখন বিক্রয় করছি, এটাকে আমরা বলে থাকি বিক্রয় মূল্য। আর এই বিক্রয় মূল্যটা আমার জন্য কি নির্দেশ করছে? আমার জন্য নির্দেশ করছে আয়। তাহলে এই আয় আর এই খরচ অর্থাৎ ব্যয়, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আমার জন্য ব্যবসায়িক মুনাফা, যেটাকে আমরা বলে থাকি প্রফিট। এই যে খুব সাধারণ একটা বিষয় বললাম, যে একটা সাধারণ বুকমার্ক বানিয়ে তুমি কিভাবে ব্যবসায় করতে পারো, সেই বুকমার্কটা যেটা কিনা আমাদের সবার বইয়ের মাঝখানে টুকটাক কম বেশি পাওয়াই যায়। তো এই বুকমার্কের কথা যেটা বলছিলাম, এই বুকমার্কের টোটাল আইডিয়াটাই কিন্তু আমার জন্য অ্যাকাউন্টিং। কিভাবে? যখন তুমি ফার্স্টে খরচ করেছো বুকমার্ক বানানোর জন্য, খরচটাকে তুমি আইডেন্টিফাই করেছো, রাইট? খরচটাকে তুমি আইডেন্টিফাই করেছো কিসে কিসে খরচ করলাম। এই যে তুমি চিহ্নিত করছো কোন কোন খাতে খরচ হলো, এটাকে আমরা বলে থাকি চিহ্নিতকরণ। দেন আমি বললাম যে এগুলো আমার জন্য খরচ, এগুলোর মধ্যে কোনো ইনফ্লো নাই, কোনো ক্যাশ অর্থাৎ কোনো নগদের কোনো আমি পাইনি, নগদের কোনো আদান হয়নি, প্রদান হয়েছে। সো দ্যাট মিনস এটা আমার খরচ। আমি লিপিবদ্ধ করলাম এটা কি নামে রেকর্ড হবে। দেন আমি যখন বিক্রয় করছি, বিক্রয় করার পর আমি আমার বিক্রয় মূল্যটার সাথে এই যে আমার খরচের যে লিপিবদ্ধ করেছিলাম, এটাকে ডিফারেন্সিয়েট করলাম। আমার ডিফারেন্সটা কি নির্দেশ করলো? মুনাফা। তাহলে দেখো, তুমি একটা ছোট বুকমার্ক থেকে শুরু করে যারা কলম উৎপাদন করে অনেক বিশাল লটে, যারা ওষুধ উৎপাদন করছে, যারা নিউজ পেপার ছাপাচ্ছে, যে কোনো ছোট থেকে বড় প্রতিষ্ঠান ঠিক একইভাবে এই রেকর্ড কিপিং এর কাজটা করে থাকে। আর এই রেকর্ড কিপিং এর কাজটা যখন আর্থিক লেনদেন অর্থাৎ আর্থিক ঘটনাবলী নিয়ে করা হয়, তখনই সেটা হয়ে যায় অ্যাকাউন্টিং। তাহলে আমরা এখন নিশ্চয়ই কোনো সন্দেহ ছাড়াই এটা বলতে পারবো যে হ্যাঁ, বইয়ের ভাষায় যেটা পড়েছিলাম যে হিসাব বিজ্ঞান হচ্ছে আর্থিক ঘটনাবলীকে চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, তুমি এখন নিজের হাতে করেছো। দেন তুমি করেছো আমাদের আর্থিক ঘটনাবলীগুলোকে শ্রেণীবদ্ধকরণ। এরপর আর্থিক ফলাফল নির্ণয় করেছো। ফলাফলটা কি? যে এই যে প্লাস আর মাইনাসটা করে তুমি ফলাফলটা বের করলে, রেজাল্ট বের করলে, এই ফলাফল, এবং এই ফলাফলটাকে একটা নাম দেয়া। তুমি কি নাম দিয়েছো? বলেছো এটা আমার মুনাফা। সো এই যে বললাম আমার দিন শেষে খরচ আর আয়ের মধ্যে থেকে মুনাফাটা আমি বের করতে পারলাম, আমি সাকসেসফুল। এটাই হচ্ছে হিসাব বিজ্ঞান। এখন তখন আমরা একটু দেখে আসি আমাদের সাথে যারা আছো তাদের কমেন্ট আমাদেরকে কি বলছে। সো কমেন্টে বলে দেওয়া আছে যে সহজ ভাষার ব্যবহার করতে আমাদেরকে রিকোয়েস্ট করেছে ইসহাক। ওকে ইসহাক, আমি চেষ্টা করব তোমার জন্য যতটুকু ইজি সম্ভব সেটাকে বুঝিয়ে তোলার। আমি যে বুকমার্কটার কথা তোমাকে বলেছিলাম, এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বইয়ের ভেতর খুব সহজেই আমরা পেয়ে যাই। ঠিক এই কারণেই আসলে আমি এই এক্সাম্পলটা দিয়েছি। তুমি এক্সাম্পল ধরে নিতে পারো আমার হাতে যে কলমটা আছে, এই কলমটা, ইনফ্যাক্ট তুমি ক্লাসে যে কলমটা দিয়ে লিখে থাকো, সেই কলমের কাজটাও কিন্তু ঠিক একইভাবে করা হয়, তাই না? কলমের জন্য আমার কি প্রয়োজন হয়? প্লাস্টিক, কালি, আমার প্রয়োজন হয় একটা মোল্ড, দ্যাট মিনস একটা প্রোটোটাইপ, যেই স্টাইলে আমি কলমটা বানাচ্ছি। এই কলমটা বানানোর জন্য আমি কাঁচামাল কিনছি, খরচ করছি, তাই না? দিন শেষে এটার একটা বিক্রয় মূল্য নির্ধারণ করে এটা আমার আর তোমার কাছে তারা সেল করছে। তো আমরা যে টাকাটা দিয়ে কিনে নিচ্ছি, এই টাকাটা তাদের জন্য বিক্রয় থেকে প্রাপ্ত আয়, এবং ডিফারেন্সটা হচ্ছে মুনাফা। আমার মনে হয় এটা একটু সহজ ছিল তোমার জন্য। তো একটু দেখে নি আর কার কার কি কি কোয়েশ্চেন আছে। আচ্ছা, আনিকা আমাকে বলেছো যে পাবলিহা ইউ আর ডুইং অসাম, থ্যাংক ইউ সো মাচ। আনিকা, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি কিন্তু সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, আমি তোমাদের প্রশ্নগুলো থেকে অ্যান্সার করে দিব। আচ্ছা, ক্লাস ভালো লাগছে কি না তা আমাদেরকে জানিও। এসএসসি ছাড়াও আমি আমাদের সাথে বিবিএ স্টুডেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের বন্ধু লিওন, তুমি বলেছো যে তুমি বিবিএ করছো, বিবিএ তেও কিন্তু তোমাকে অ্যাকাউন্টিং এর কোর্সে এনরোল করতে হচ্ছে। আমার মনে হয় এই
ক্লাসটা থেকে তোমার অ্যাকাউন্টিং সংক্রান্ত ভয় ভীতিটা দূর হয়ে যাবে। তো চলে যাই আমাদের পরবর্তী টপিকে, যেখানে আমরা দেখব এই যে অ্যাকাউন্টিং পড়ছিলাম হিসাব বিজ্ঞান কি, এখন পড়বো হিসাব বিজ্ঞান তথ্যগুলো কারা আসলে ব্যবহার করছে। তো হিসাব বিজ্ঞানের কথা বলতে গেলে আমাদেরকে দেখতে হবে তথ্যের ব্যবহারকারী ঠিক কারা। আচ্ছা, সো হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীটা একটু দেখবো। যখন বলছিলাম হিসাব বিজ্ঞানের মাধ্যমে তুমি অনেকগুলো তথ্য জেনারেট করতে পারো। তথ্যগুলো কিরকম হয়? আচ্ছা, তথ্যগুলো হয় যখন আমি খরচ করি, তাই না? যখন আমি কোনো কিছু বিক্রয় করি তখন আমার কি হয়? আয় হয়, খরচ বা ব্যয়, আয়। এরপর আমি যে ব্যবসাটা শুরু করেছিলাম, ব্যবসাটা শুরু করার সময় আমার একদম প্রথমে যে টাকাটা নিয়ে শুরু করেছিলাম, প্রথম যে খরচের টাকাটা আমি জেনারেট করছি, যে কোনো একটা ব্যবসা করতে গেলে আমাদেরকে কিছু আসবাবপত্রের প্রয়োজন হয়, যন্ত্রপাতির প্রয়োজন হয়, এই ধরনের জিনিস কেনার জন্য আমরা যে খরচটা করি সেটাকে আমরা বলি মূলধন। এই মূলধনটার কে দিয়ে থাকে? মূলধনটা আমাদেরকে দিয়ে থাকে মালিক, অর্থাৎ যিনি ব্যবসাটা শুরু করছেন সরি, তিনি হচ্ছেন আমাদের মালিক। তিনি আমাদেরকে যে টাকাটা দিয়ে থাকেন সেটা হচ্ছে মূলধন। এই মূলধনটা খাটিয়ে আমরা খরচ করি, দিন শেষে আমরা খরচের সাথে একটা মুনাফা যোগ করে আমরা বলি এইটা আমার বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্যটা থেকে আমরা পাই আয়। এই আয়টা আবার যোগ হয় আমার মূলধনের সাথে। এই যে প্রসেসটা হচ্ছে, এই প্রসেসটার মধ্য দিয়ে আমরা যা যা কিছু করে থাকি তা হচ্ছে সম্পত্তি ক্রয় করা। আচ্ছা, তার মানে ব্যবসায় নিশ্চয়ই নিজস্ব কোনো কিছু নেই, ব্যবসায় যা কিছু হয় তার সবকিছুই হয় হচ্ছে মূলধন অথবা দায় থেকে। এখন বলছিলাম মূলধন দিয়ে থাকে মালিক, হতে পারে আমার মালিকের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই, তখন কি হবে? তখন আমি কি করব? বাইরের পক্ষ থেকে একটা দায় নিব, অর্থাৎ একটা ধার করব টাকা, যেটাকে আমরা বলে থাকি বহি দায়। এই বহি দায় আর এই মূলধন, এই দুটো মিলে আমরা ব্যবসার জন্য সমস্ত কিছু কেনাকাটা করি। খেয়াল করো, আমাদের ব্যবসায়ের জন্য প্রথমে কিন্তু আমাদের হাতে কিছুই ছিল না, একদম জিরো ছিল। এই জিরোটার সাথে আস্তে আস্তে আমার মালিক কিছু টাকা দিল, আমার ব্যাংক থেকে কিছু লোন করলাম। এই মালিকের টাকা আর ব্যাংক লোন, এই দুটো মিলে আমি আমার ব্যবসার জন্য সম্পত্তি ক্রয় করলাম। সম্পত্তিগুলো কিরকম হতে পারে? সম্পত্তিগুলো হতে পারে আমার ব্যবসার জন্য আসবাবপত্র কেনা, আমার ব্যবসার জন্য যন্ত্রপাতি কেনা, কিংবা আমার ব্যবসার জন্য কিছু নগদ অর্থ রেখে দেওয়া। এইগুলো হচ্ছে আমার সম্পত্তি, যেটাকে খাটানোর মাধ্যমে আমি বিভিন্ন জিনিসের জন্য খরচ করব। এই খরচটা বা ব্যয়, এখান থেকে কিন্তু আলটিমেটলি আমার এই কলমটা উৎপাদন করা হলো। এই কলমটা উৎপাদন করার সময় নিশ্চয়ই প্রথমে আমার কাছে এত কিছু ছিল না। প্রথমে আমার কাছে প্লাস্টিকটা ছিল না, এই কলমের মোল্ডটা ছিল না। এই কলমের জন্য যা কিছু প্রয়োজন তা মেটানোর যে টাকাটা, এটা আমাকে দিয়েছে মালিক। যা কিছু ঘাটতি ছিল তা দিয়েছে ব্যাংক। দুটো যোগ করে আমি কি করলাম? যন্ত্রপাতি কিনলাম, এটা করার জন্য আমি নগদ অর্থের যোগান দিলাম। এই নগদ অর্থ দিয়ে আমি আমার সাপ্লায়ারকে বললাম যে আমার প্লাস্টিক লাগবে, আমার কলমের কালি লাগবে, সেগুলো একটু আমাকে পাঠান, সরবরাহ করেন। এই সরবরাহ করার পর সে আমাকে ফাইনালি কি করলো? কলমটা বানানোর জন্য একটা ব্যবস্থা করে দিল। দেন আমি আয় করলাম, এই আয়টা আমার আলটিমেটলি মুনাফা আকারে মালিকের পকেটে গিয়ে ঢুকলো। এতক্ষণ তোমাদেরকে যেটা বলছিলাম, খেয়াল করো, এটার সাথে বিভিন্ন পক্ষ জড়িত ছিল। কোন কোন পক্ষ? যেই পক্ষ আমার ব্যবসায়ের জন্য, অর্থাৎ আমার কলম বানানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে, তাই না? যেমন মালিক পক্ষ অর্থাৎ ব্যবস্থাপক, আরেকটা শব্দ ম্যানেজার। তারা কি করে বলতো? তারা ব্যবসায়ের জন্য ঠিক করে আমার কত টাকা আছে, কত টাকা লাগবে, আমার ব্যবসাটা কি ধরনের হওয়া উচিত, আমার ব্যবসার জন্য সম্পত্তি কেনা উচিত নাকি আমার ব্যবসার জন্য ব্যাংক থেকে লোন নেওয়া উচিত। এই ধরনের সিদ্ধান্ত গ্রহণকারী পক্ষ, এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, আমি একটু লিখে দিই। জানি না বাঁকা করে লিখলে তোমাদের দেখতে সমস্যা হবে কিনা, না হলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও বাঁকা করে লেখা তোমাদের দেখতে কোনো প্রবলেম হয় কিনা। সিদ্ধান্ত গ্রহণকারী। যখনই তোমাকে বলা হবে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী, এই শব্দটা কখনো ভুল করো না বলতে,
যে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী দু ধরনের হয়, যারা সিদ্ধান্ত গ্রহণ করে এবং যারা সিদ্ধান্ত গ্রহণ না করে থাকে। সিদ্ধান্ত গ্রহণকারী পক্ষ আমাদের মালিক, ম্যানেজার, ব্যবস্থাপক। কেন? কারণ তারা ব্যবসায় ভালো মন্দ বিবেচনা করে। ভালো মন্দ বিবেচনা করার জন্য তোমাকে জানতে হয় আমার সম্পদ কি পরিমাণে আছে, আমার নগদ অর্থ কি পরিমাণে আছে, আমার ধার কি পরিমাণে আছে। যদি তুমি আজকে এটা জানতে না পারো তোমার সম্পদ কি পরিমাণে আছে, সম্পদটা কাজে লাগছে কিনা, তাই না, তোমার ঠিক মতো খরচ হচ্ছে কিনা, কেউ কি কোনো ধরনের চুরি করছে কিনা, তোমার টাকাটা জালিয়াতি করছে কিনা, কিংবা তোমার আজকে ব্যাংক থেকে যে লোনটা আছে এটা কি তুমি পরিশোধ করতে পারবে কিনা, এই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণকারী পক্ষ, তাদেরকে আমরা বলে থাকি অভ্যন্তরীণ পক্ষ। একটু লিখি, অভ্যন্তরীণ পক্ষ। তাহলে এই অভ্যন্তরীণ পক্ষ সংক্রান্ত যে জটিলতা, এটা তুমি আজকে একটা অ্যান্সার পেয়ে গেলে। তুমি পড়েছো যে মালিক আমার সিদ্ধান্ত গ্রহণের মালিক আমার অভ্যন্তরীণ পক্ষ, ম্যানেজার আমার অভ্যন্তরীণ পক্ষ, কিন্তু কেন, তারা এক্স্যাক্টলি কি করে হিসাব বিজ্ঞানের তথ্যগুলো দিয়ে। আমাদের যে আচ্ছা, আমাদের সাথে রংপুর এবং সিলেট থেকেও আমাদের যারা বন্ধুরা আমাদের সাথে জয়েন করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জয়েন করেছো প্রতীক, তারেক। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ গাইস আমাদের সাথে এত দূর থেকে জয়েন করার জন্য। তোমার বন্ধুদেরকে কিন্তু তুমি আমাদের আজকের ক্লাসটা শেয়ার করে দেওয়ার কথাটা বলতে ভুলো না। আর তোমার কোনো প্রশ্ন থাকলে সেটাও তুমি আমাকে আজকে জানিয়ে দিও। অলরাইট, আর আমাদের সাথে আয়মান সাদিক ভাইয়া তো আছেন, তিনি বলেছেন হ্যালো পাবলিহা, অনেকদিন পর। গ্যাস, অনেকদিন পর, এরপর থেকে আমি আরো ফ্রিকুয়েন্টলি ক্লাসে থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে, সো ঢাকা থেকে আছো প্রিন্স, আরো আছো জয়পুরহাট থেকে, ওয়াও, জয়পুরহাট থেকে আমাদের সাথে মন, আকাশ আছো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ গাইস, তোমার বন্ধুদেরকে কিন্তু অবশ্যই ক্লাসটা শেয়ার করে দেওয়ার কথা বলতে ভুলো না। তো কথা বলছিলাম অভ্যন্তরীণ পক্ষ নিয়ে। অভ্যন্তরীণ পক্ষ কারা এটা আমরা বইয়ে পড়েছি, কিন্তু খুব সিম্পলি যদি ভাগ করতে হয় তাহলে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীকে আমরা দুটা খুব গ্রস লাইনের মাধ্যমে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণকারী, একটা সিদ্ধান্ত গ্রহণকারী বাদে যারা আছে। তো তুমি দেখলে প্রথম পক্ষটা কোনটা, যে কিনা সিদ্ধান্ত গ্রহণ করে, সে হচ্ছে আমার মালিক পক্ষ। এরপর চলে যাই কোন কোন পক্ষ আমার জন্য ব্যবসার জন্য সিদ্ধান্ত গ্রহণের কাজটা করে না। আমি যাদের জন্য খরচ করছি, আমার খরচের যে পক্ষগুলো হতে পারে সেটা আমার সাপ্লায়ার, তাই না, যার কাছ থেকে আমি পণ্য কিনে থাকি, আমার সরবরাহকারী। হতে পারে আমি যার কাছ থেকে লোন নিই, আমি যার কাছ থেকে লোন নেই সে কিন্তু আমার ভালোর জন্য কোনো সিদ্ধান্ত নিবে না, তাই না, সে সবসময় খেয়াল করবে আমার ঋণ পরিশোধের ক্ষমতাটা কতটা স্ট্রং, আমার কতটুকুন ভালো আমি খরচের বিপরীতে আয় তুলে আনতে পারি। যত ভালো আমি আয় তুলে আনতে পারবো তার লোনের টাকাটা পরিশোধের ক্ষমতাটা কিন্তু আমার তত পরিমাণে বেড়ে যাবে। আর আমি যত বেশি পরিমাণে লোন পরিশোধ করব পরবর্তীতে লোন আমি বেশি করে নিতে পারবো। তো খেয়াল করবা যে ব্যাংক যারা থাকে তারা কিন্তু নিজেদের ভালোটা সবসময় চিন্তা করবে। এই কারণে লোন যাদেরকে দিচ্ছ, তোমার যারা নাকি সাপ্লায়ার অর্থাৎ সরবরাহকারী, যারা কিন্তু তোমার পাওনাদার, যাদের কাছ থেকে পণ্য ক্রয় করেছো কিন্তু এখন পর্যন্ত টাকা দাও নাই, তারা কি চিন্তা করবে, তারা চিন্তা করবে এই লোকটা যদি কাজ করে ঠিক মতো টাকাটা পরিশোধ করতে না পারে, ঋণ পরিশোধ করতে না পারে, দায় পরিশোধ করতে না পারে, তার যদি প্রফিটেবিলিটি অর্থাৎ উৎপাদনশীলতা, অর্থাৎ তুমি কতটুকু টাকা খরচ করে কতটুকু বেনিফিট পাচ্ছ, এটা যদি তোমার খুব লো হয়, তাহলে কিন্তু সেই লোকটা তোমাকে নেক্সট টাইম কখনো বাকিতে বা ধারে কোনো পণ্য বিক্রি করবে না। ঠিক আছে, এটা তোমার তোমার ব্যবসা শুনে একটা থ্রেট, তাই না। তো এই জন্য আমি কি করব, যারা আমার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে না, নিজেদেরকে নিয়ে ভাবে, যেমন সরকার, সরকার কিন্তু তোমার কাছ থেকে কখনো তোমার ভালো আশা করবে না। সে কি আশা করবে, সে আশা করবে তুমি কতটুকু মুনাফা অর্জন করতে পারছো, যে তোমার সম্পদ থেকে খরচ করে কত বেশি তুমি মুনাফা চার্জ করতে পারছো। আমার মনে একটু বেশি ঘিঞ্জি হয়ে গেছে, আমি একটু মুছে একটু লিখি, তাই না, একটু বেশি কনজেস্টেড লাগছে। তুমি কত বেশি মুনাফা অর্জন করতে পারো, এই নাম্বারটা, এই ফিগারটা কার প্রয়োজন, এই আর্থিক ফলাফলটা কে চায়, এই আর্থিক ফলাফলটা আমার কাছ থেকে চায় সরকার। আচ্ছা, সরকারটা কেন চায়, কারণ এই মুনাফাটার উপরে সরকার আমাদেরকে চার্জ করে ট্যাক্স, তাই না, যেটা কিনা কর্পোরেট ট্যাক্স, যেটা কিনা আমার ব্যবসায় প্রতিষ্ঠান দিয়ে থাকে। এরপর কি করে সরকার, আরো চায় ভ্যাট। এই ভ্যাটটা কোনটা, এই ভ্যাটটা হচ্ছে তোমার উৎপাদিত পণ্য। এই কলমটা, এই কলমটা যখন একটা প্লাস্টিক ছিল, এই কলমটা যখন একটা কালি ছিল, তখন কি এটা আমার কোনো হেল্প করতো, তুমি কিন্তু এটা দিয়ে তখন কোনো কাজ করতে পারতে না। আমি কি বোর্ডটাতে তখন লিখতে পারতাম, জাস্ট ফর এক্সাম্পল, আমি কি কালির মধ্যে আঙ্গুল দিয়ে এনে এখানে লিখবো, সম্ভব না।
আমি কি তুলি ডুবা এখানে লিখবো? পসিবল না। তো আমাকে এই কলমটা কি দিচ্ছে? একটা উপযোগিতা, একটা উপযোগ দিচ্ছে। এই যে কলমের উপযোগিতা, ইউটিলিটি, এই কলমের উপযোগিতার জন্য, এই ভ্যালু ক্রিয়েশন করার জন্য সরকার এই কলমের উপর একটা ভ্যাট চার্জ করবে। সো এটা ছিল ভ্যাট। এবং এই সবগুলো কাজ করার জন্য সরকার তোমার এই মুনাফা, তোমার এই খরচ, তোমার দিন শেষে আয়, রেভিনিউ, এই জিনিসগুলো সরকার চায়। এই কারণে সরকারও কিন্তু নিজের ভালোটা সবসময় চিন্তা করবে। সো এই গ্রস এতক্ষণ যা কিছু বললাম ব্যবহারকারী সম্পর্কে, এটাকে আমরা আজকে একটু সাম আপ করে দেই। সাম আপ করে দেওয়ার জন্য একটা ছোট ছক নিয়ে আসলে বোধহয় ভালো হয়। খুব সহজ। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী। সো তথ্যের ব্যবহারকারী আমরা খুব ব্রড একটা সেন্সে দুই ভাগ করে ফেলি। একটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণকারী, আরেকটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণকারী নয়। যারা সিদ্ধান্ত গ্রহণকারী পক্ষ তাদেরকে আমরা বলছি অভ্যন্তরীণ। তুমি এতদিন ফার্স্টে পড়ে এসেছো অভ্যন্তরীণ আর বাহ্যিক। এখন তুমি জেনে নাও কিসের উপর ভিত্তি করে এই অভ্যন্তরীণ আর বাহ্যিকটা বলা হতো। তাহলে যারা সিদ্ধান্ত গ্রহণকারী পক্ষ তারা আমার অভ্যন্তরীণ পক্ষ, আর যারা সিদ্ধান্ত গ্রহণকারী পক্ষ নয় তারা হচ্ছে আমার বাহ্যিক পক্ষ। তাহলে এই অভ্যন্তরীণ পক্ষ কারা? মানে কারা কারা সিদ্ধান্ত গ্রহণ করে? যারা সিদ্ধান্ত গ্রহণ করে, আমার ভালো চায়, সবসময় আমাকে নিয়ে চিন্তা করে, তারা হচ্ছে আমার মালিক পক্ষ। দেন আমার ম্যানেজার, যারা আমার ভালো চায়। দেন আরো আছে আমার ব্যবস্থাপক, যারা কিনা আমরা বলে থাকি আমাদের ম্যানেজিং ডাইরেক্টর, আমাদের যারা ডিরেক্টর আছে মালিক পক্ষ তারা। আর যারা আমার বাহ্যিক পক্ষ তারা কারা? প্রথমে বলে ফেলি সরকার, যাকে আমার একটা অনেক বড় অংশ ট্যাক্সে দিতে হয়। যারা আমার সাপ্লায়ার অর্থাৎ আমার সরবরাহকারী। সরবরাহকারীটা আমার মনে হয় না বুঝতে খুব একটা সমস্যা হবে। সরবরাহকারী হচ্ছে যারা আমার, যাদের কাছ থেকে আমি পণ্য কিনে নেই, পণ্য না হলেও কাঁচামাল কিনে নেই, ঠিক আছে? আর আচ্ছা, ওকে, আমাদের সাথে আনন্দ দাস আছো। আনন্দ দাস, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাদেরকে খুব সুন্দর একটা কমেন্ট করেছো এবং আমাদের যারা কমেন্টের সাথে যুক্ত আছে তাদের জন্য একটা খুব সুন্দর দিক নির্দেশনা দিয়েছো। আনন্দ দাসকে অনেক অনেক থ্যাঙ্কস। আচ্ছা, কথা বলছিলাম বাহ্যিক ব্যবহারকারী নিয়ে। প্রথমত সরকার, দেন সরবরাহকারী। আমাদের বাহ্যিক ব্যবহারকারীর মধ্যে আরো আছে ব্যাংকস। ব্যাংকস, ব্যাংকের কথা না বললেও যারা আমাদের পাওনাদার। ব্যাংকের কথা বললাম বড় করে বিকজ ব্যাংক থেকে আমরা অনেক বেশি পরিমাণে লোন নিয়ে থাকি। খেয়াল করে দেখো খুব সহজেই কিন্তু তুমি তথ্যের ব্যবহারকারীটাকে খুব সাম আপ করে নিয়ে আসতে পারছো, তাই না? খুব সংক্ষেপে নিয়ে আসতে পারছো। এটা ছিল তথ্যের ব্যবহারকারী পক্ষ। যদি তুমি এটা বুঝতে পারো তাহলে তোমাদের জন্য একটা ছোট প্রশ্ন আছে যেটা আমি চাইবো যে তোমরা আমাকে একটা অ্যান্সার করে দাও। খুব ছোট। আমি ইনফ্যাক্ট তোমাদের জন্য সেটাকে একটা পোস্টার বানিয়ে নিয়ে এসেছি। আমার মনে হয় তোমার জন্য এটা দাগাতে খুব একটা কষ্ট হবে না। একটু কষ্ট করে আমাকে এটার অ্যান্সারটা বলে দাও। আমার মনে হয় তোমাদের দেখতে কারো অসুবিধা হচ্ছে না, হলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আচ্ছা, এই হলো আমাদের প্রশ্ন। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী থেকেই প্রশ্নটা করা হয়েছে। আর যদি দেখতে অসুবিধা না হয়ে থাকে তাহলে আমাকে জাস্ট ABC এর মাধ্যমে জানিয়ে দাও রাইট অ্যান্সারটা কোনটা হবে। আমার মনে হয় দেখতে অসুবিধা হচ্ছে না। সো প্রশ্নটা হচ্ছে হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কে? একটু আগে আমরা একটা ছকের মাধ্যমে সেটা দেখেছিলাম। তো আমার মনে হয় না ABCD থেকে আইডেন্টিফাই করতে খুব একটা কষ্ট হবে। মালিক, শেয়ার হোল্ডার, অভ্যন্তরীণ নিরীক্ষক, ঋণ প্রদানকারী। আমার মনে হয় অলরেডি আমি কমেন্ট সেকশনে অ্যান্সারটা পাচ্ছি। এক্স্যাক্টলি আমি রাইট অ্যান্সারটা পেতে শুরু করে দিয়েছি। তুমি একটু ঝটপট, যদি এখন পর্যন্ত তুমি পার্টিসিপেট করে না থাকো, পড়া শুরু করে দাও। আচ্ছা, ডি অ্যান্সার করেছো ইমরান, ডি অ্যান্সার করেছো রোহান, ডি অ্যান্সার করেছো, চলে গেল। আচ্ছা মাহিন, তুমি বলেছো ড, তোমার ডটা আমি ডি হিসেবে নিচ্ছি। ওকে, মমো বলেছো ডি। আচ্ছা, ইন্টার হিসাব বিজ্ঞান ক্লাস কবে হবে জিজ্ঞেস করেছো নাসিম, তার উত্তরটা একটু দিয়ে দিই। HSC ক্লাসটা আমরা SSC ক্লাসটা শেষ হবার ঠিক পরপর শুরু করে দিব, বিকজ আমাদের যারা SSC বন্ধু আছে তাদের জন্য কিছু লাইভ ক্লাসের আয়োজন করতে হয়।
ওকে, অনেকগুলো ডি অ্যান্সার পেয়ে গিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। ইয়াস, আচ্ছা বি একজন বলেছো। আচ্ছা বিটা কেন হবে না আমি একটু বলে দেই। গাইজ রাইট অ্যান্সারটা আমি একটু পরে ডিসকাস করছি। অলরেডি যেহেতু এত মেজরিটি ডি অ্যান্সার করেছে, সবাই বুঝতে পারছো যে আমাদের রাইট অ্যান্সারটা আসলে ঋণ প্রদানকারী। কারেক্ট। একটু বলে রাখি, বি যেই ভাইয়া বলেছো, আচ্ছা প্রঞ্জিত, বি হবে না, এটা রিজন হচ্ছে শেয়ার হোল্ডার বলতে আমরা আসলে কি বোঝাই। শেয়ার হোল্ডার বলতে বোঝাই আমার ব্যবসায়ের যারা মালিক তাদেরকে। ব্যবসার মালিক যখন নাকি অনেক বড় একটা প্রতিষ্ঠান হয়, তাদের মালিকানাটা যখন ছোট 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 ভাগে ভাগ করে বাজারে সরি বিক্রি করা হয়, তখন আমরা এটা যারা যারা কিনে থাকে তাদেরকে বলি মালিক। তারা একটা ছোট শেয়ারের মাধ্যমে মালিক হয়, তাই তারা শেয়ার হোল্ডার। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে রাইট অ্যান্সারটা দেওয়ার জন্য। তো এরই সাথে আমরা আজকে আমাদের পরবর্তী টপিকটাতে চলে যাচ্ছি। তো এটা আমি একটু ডিসকার্ড করে দেই। যেই হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী নিয়ে এতক্ষণ পড়ছিলাম, সেই হিসাব তথ্যের ব্যবহারকারী নিয়ে গাইজ জাস্ট আ মিনিট। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী যাদেরকে নিয়ে আমরা যখন কথা বলছিলাম, তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগে যে এই হিসাব বিজ্ঞানের জনক লোকটা আসলে কে? লুকা প্যাসেলি। লুকা প্যাসেলিকে আজকে তোমাদেরকে দেখানোটা আমার একটা ইচ্ছা ছিল। এই হচ্ছে সেই ভদ্রলোক, মনে হয় দেখতে পাচ্ছ। এই লুকা প্যাসিওলি যিনি লোকটা, উনি হচ্ছেন ইতালীয় ধর্মযাজক, দ্যাট মিনস উনি একজন সেইন্ট। এছাড়া উনি একজন গণিতবিদ, ম্যাথমেটিশিয়ান। যারা কমার্সে পড়ো তারা আসলে জেনারেল ম্যাথের পর আমাদেরকে খুব বেশি ম্যাথস করতে হয় না, অথচ যিনি আমাদের অ্যাকাউন্টিং এর জনক তিনি নিজে একজন গণিতবিদ। তো এই লুকা প্যাসেলি তিনি একটা বই লিখেছিলেন, যে বইটার নাম হচ্ছে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিট এন্ড প্রপোর্শনালিটা। এই বইটা দেখতে পাচ্ছ, ডেফিনেটলি নামটা শুনেই বোঝা যায় ইংলিশে লেখা বই এটা না, এক্স্যাক্টলি এটা ইতালীয় ল্যাঙ্গুয়েজে লেখা। এই বইটাতে উনি আমাদেরকে একটা নীতি দিয়েছিলেন, যেই নীতিটার নাম দুতরফা দাখিলা নীতি। এই দুতরফা দাখিলা নীতি যেটা কথা বলছিলাম সেটা ডাবল এন্ট্রি সিস্টেম, এবং এই ডাবল এন্ট্রি সিস্টেমের মধ্যে তিনি আমাদেরকে বলেছেন কিছু মূল নীতির কথা, যেই মূলনীতিগুলোর উপর ডিপেন্ড করে আমরা আইডেন্টিফাই করব কোন কোন ঘটনাগুলো লেনদেন হবে। সেই ঘটনাগুলো থেকে দুটা পক্ষ বের করব, এবং দুটা পক্ষ বের করার মাধ্যমে আমরা বলবো যে সেটা অ্যাকাউন্টিং এর একটা ট্রিটমেন্ট। আর যেই পদ্ধতিতে আমি দুটা পক্ষ নির্ণয় করি সেই পদ্ধতিটার নাম ডাবল এন্ট্রি সিস্টেম। আর এই প্রসেসটাকে আমরা বলি জার্নালাইজেশন, অর্থাৎ জাবেদা। তো এই সাথে সরি চলে যাই আমাদের পরবর্তী টপিকে, অর্থাৎ লেনদেন। লেনদেনে যাওয়ার আগে তোমাদের একটা ছোট প্রশ্ন করব, অ্যাকাউন্টিং থেকে যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডেটা আমাকে একটু বলে দাও। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে কবে? এই ছোট্ট প্রশ্নের উত্তরটা আমাকে একটু ঝটপট আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে কবে? খুব ঝটপট। আমি তোমাদের কমেন্ট সেকশনে ওয়েট করছি যারা জানো, বিকজ আমরা জানি ফেসবুকে এটা সংক্রান্ত আমি নিজে ইনফ্যাক্ট অনেক পোস্ট দেখেছিলাম, অনেক মিম দেখেছিলাম, যে যেখানে ওরা অ্যাকাউন্টিং সংক্রান্ত অনেকগুলো মিম বানিয়েছিল, যে ডোন্ট গো টু স্লিপ আনলেস ইউর ডেবিট মিটস ইউর ক্রেডিট। আচ্ছা আমরা একটা উত্তর পেয়েছি, সঠিক কিনা পরে বলছি। নুরি বলেছো 10th of November, 10th of November বলেছো হৃদয়। ফারহানা বলেছো ডোন্ট নো দ্য অ্যাকচুয়াল ডেট, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, কোনো সমস্যা নাই। ইমরান বলেছো 10th November। আচ্ছা তাহলে কি আমরা ধারণা করে নিতে পারি 11 December বলেছো মাসুদ। ওকে, সো রাইট অ্যান্সারটা বলে দেই, ইট ইজ অ্যাকচুয়ালি 10th of November। যারা জানতে না তারা আজকে জেনে রাখো, এটা কিন্তু খুবই কমন একটা জিকে, এটা জেনারেল নলেজ, যে এই যে অ্যাকাউন্টিং ডে যেটা কিনা 10th of November, এটা কিভাবে হলো। সেই 1494 সালে যখন লুকা প্যাসেলি এই বইটা দিয়েছিলেন আমাদেরকে, এই নীতিটা দিয়েছিলেন, সেই তারিখটা ছিল 10th November। দ্যাটস ওয়াই 10th November আমরা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে বলে থাকি। এরপর চলে যাই আমাদের পরবর্তী টপিকে, যেখানে আমি অ্যাকাউন্টিং এর আমাদের যারা মূল্যবোধ এবং জবাবদিহিতার সাথে অ্যাকাউন্টিংটাকে কানেক্ট করে
তাদেরকে উদ্দেশ্য করে একটা ছোট এক্সাম্পল, যে হিসাব বিজ্ঞান তথ্য আমাদের যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুটা পক্ষের ঊর্ধ্বে আরো একটা পক্ষ রয়েছে, যেই পক্ষটা হচ্ছে পাবলিক ইন জেনারেল, সেটা হচ্ছে জনগণ। স্বাভাবিকভাবে এই জনগণ আমাদের বাহ্যিক পক্ষ। এই জনগণের ভালো মন্দ সবকিছু হিসাব বিজ্ঞানকে মাথায় রাখতে হয়। হিসাব বিজ্ঞান করার সময় তোমার যা খরচ এবং আয়, সেটা যে কেবলমাত্র তোমার পণ্য সংক্রান্ত হবে, যদি সেটা একটা কলম ধরে নেই, তাহলে তুমি রং। ইনফ্যাক্ট এটা করার জন্য তুমি জনগণকে কি কোনো ক্ষতি করছো কিনা, জনগণকে কোনো ভালো করছো কিনা, এটাও তোমাকে মাথায় রাখতে হয়। তা না হলে কিন্তু কোনো কারণে যদি তোমার যারা বায়ার, তোমার যারা নাকি ক্রেতা, কাস্টমার যদি মনে করে এই পণ্যটা তাদের জন্য হার্মফুল, অথবা এই পণ্যটা পরিবেশের জন্য হার্মফুল, তারা কিন্তু তোমার পণ্যটা কিনবে না। তো এরকম একটা অবস্থাতে না যাওয়ার জন্য আমরা কি করি, হিসাব বিজ্ঞান এ কারণে জনগণকে খুব সাপোর্ট করে। জনগণকে সাপোর্ট করে কিনা এই এক্সাম্পলটার অ্যান্সার দিয়ে তোমরা আমাকে একটু জানিয়ে দাও। মনে হয় সবাই দেখতে পাচ্ছ, আমাকে ঝটপট ABC এর মাধ্যমে একটু অ্যান্সারটা করে দাও। কার্বন ট্যাক্স প্রদান করা হিসাব বিজ্ঞানের কি ধরনের প্রতিক্রিয়া? এটা কি অভ্যন্তরীণ জবাবদিহিতা, নাকি জলবায়ু দূষণ রোধে সহায়তা করা, নাকি মুনাফা বৃদ্ধি করা? কার্বন ট্যাক্স কি এটা একটু এই ফাঁকে বলে দেই। কার্বন ট্যাক্স হচ্ছে তোমার ব্যবসার প্রতিষ্ঠান যখন কাজ করছে, অনেক যন্ত্রপাতি ব্যবহার করছে, মেশিনারিজ ব্যবহার করছে, স্বাভাবিকভাবেই সে কিছু কার্বন ডাই অক্সাইড এমিট করছে, তাই না, আমাদের পরিবেশে। তো এই যে অ্যাটমসফিয়ারে কার্বন ডাই অক্সাইড এমিট করছে। আচ্ছা, আমাদের রাইট অ্যান্সার অলরেডি চলে এসছে। হৃদয় বলেছো এ, মানিক বলেছো সি, ফয়েজ বলেছো বি, মুন বলেছো বি। আচ্ছা, আরবিতে লেখা একটা নাম, আই এম সো সরি, আমি তোমার নামটা পড়তে পারছি না, তুমিও বলেছো বি। আহসান জিহাদি নিলয় সাহা বলেছো বি। এতগুলো কনফিউশন, তো আমাকে রাইট অ্যান্সারটা তাহলে বলে দিতে হয়। আমি কি আরেকটু সময় দেবো তোমাদেরকে, আরেকটু চেষ্টা করতে চাও? সানজু বলেছো বি। সালমান, তুমি 2 লিখেছো, আমি ধরে নিচ্ছি তুমি বি মেনশন করেছো, তাই না? আমার জন্য বোধহয় দেখা যাচ্ছে না। ওকে, মাহি বলেছো বি। আচ্ছা, এই ফাঁকে বলে রাখছি আমার বেস্ট ফ্রেন্ডের নাম মাহি, আই এম শিওর এটা মাহি আমার বেস্ট ফ্রেন্ড না। ওকে, জ্যোতি বলেছো বি, হেমন্ত বলেছো এ। চেষ্টা করে যাচ্ছে শাকিল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। শাকিল ভাইয়া, তুমি আরেকটু চেষ্টা করো, মানে তুমি রাইট অ্যান্সারটা বলতে পারবে। একটু খেয়াল করো, বলেছিলাম কার্বন ট্যাক্স বস্তুটা কি। কার্বন ট্যাক্স বস্তুটা কি? সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যেটা তুমি এমিট করছো অ্যাটমসফিয়ারে। তোমার অ্যাটমসফিয়ারটাতে তোমার যে জলবায়ু রয়েছে, সেই জলবায়ুতে গিয়ে এটা আঘাত করতে পারে। এই কারণে এটা রাইট অ্যান্সার, যেটা আমাদের বন্ধুরা অনেকে দিয়েছো। আমি আর তাদের নামটা আবার রিপিট করছি না। যারা যারা বি বলেছো, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে জলবায়ু দূষণ রোধ করার জন্য হিসাব বিজ্ঞানের একটা প্রতিক্রিয়া। থ্যাংক ইউ সো মাচ যারা বি বলেছো। আচ্ছা, যারা এ নিয়ে কনফিউজড হচ্ছিলেন, অভ্যন্তরীণ জবাবদিহিতাটা কি একটু বলে নি এই ফাঁকে, যেহেতু এটা নিয়ে প্রশ্ন উঠেই গেল। খেয়াল করবে, একটা ব্যবসার প্রতিষ্ঠানে অনেক বড় একটা হায়ারার্কি থাকে, তাই না? যে প্রত্যেকটা পার্টে আমাদের মালিক পক্ষ থাকে, মালিকের পর আমাদের এক্সিকিউটিভ থাকে, এক্সিকিউটিভের পর আমাদের ওয়ার্কার্স থাকে। এই যে একটা অনেক বড় হায়ারার্কি, এখানে একজনের কাছে আরেকজন যখন জবাবদিহিতা করে, সেটাকে আমরা বলি অভ্যন্তরীণ জবাবদিহিতা। যেহেতু এটা নিয়ে কনফিউশন ছিল, তো বলে দিলাম। দেখো, জলবায়ুকে তুমি যদি কোনো কারণে হার্ম করে থাকো, সেটা কিন্তু অভ্যন্তরীণ জবাবদিহিতার মধ্যে পড়ে না। দ্যাটস ওয়াই এই প্রশ্নটা, অর্থাৎ কার্বন ট্যাক্স, এটা রাইট অ্যান্সারটা ছিল জলবায়ু দূষণ রোধে সহায়তা করা। যেসব দেশে সরকার খুব ভালো লবিং করে, পলিটিশিয়ানদের সাথে লবিং করে, আমাদের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, ব্যবসায়ী আছে, তারা আমাদের পরিবেশকে যেভাবে বিভিন্ন সময় ক্ষতি করে থাকে এই যে কার্বন ডাই অক্সাইড এমিটের মাধ্যমে, সেটাকে রোধ করার জন্য কার্বন ট্যাক্সটা অ্যাপ্লাই করে। সেটা তারা করে থাকে মূল্যবোধের কারণে। তো আমরা পড়েছিলাম মূল্যবোধ এবং জবাবদিহিতা। সেই মূল্যবোধের কারণে এটা করা হয়, আর জবাবদিহিতাটা আসলে করা হয় পরিবেশ সংরক্ষণের জন্য। এই যে জলবায়ু দূষণ রোধ, এটা তোমাকে ইন ফিউচার কোনো কোয়েশ্চেন করা হলে হয়তো শব্দটা একটু ঘুরিয়ে দিতে পারে। পরিবেশ সংরক্ষণ বলতে পারে পরিবেশ দূষণ রোধ। তো সব ক্ষেত্রে এই কার্বন ট্যাক্স বা এই ধরনের জলবায়ু
দূষণ রোধ করার জন্য নেওয়া প্রতিক্রিয়াগুলো হিসাব বিজ্ঞানের মূল্যবোধ থেকে করা হয়। ফার্দার, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যারা এই প্রশ্নটা অ্যান্সার করেছো। যারা জানতে না তারা কিন্তু পরবর্তী সময়গুলোতে এই ধরনের কোনো প্রশ্ন যদি কখনো পাও তাহলে এটা অ্যান্সার করার জন্য আজকের ক্লাসটাকে মাথায় রাখতে পারবে। যদি তুমি ক্লাসটা থেকে কিছু শিখতে পারো, তোমার বন্ধুদেরকে সেটা জানিয়ে দিতে ভুলো না। ভিডিওটা শেয়ার করো আর ট্যাগ করে দিও। চলেছে আমাদের পরবর্তী টপিকে। অলরাইট, লেনদেন হিসেবে আমরা এখন যা কিছু দেখবো, অর্থাৎ লেনদেনের টপিকটা তুমি একটু মার্ক করে ফেলো কোন কোন টপিক আমাদের পড়া হয়ে গেল। যে যে টপিক আমাদের পড়া হয়ে গেছে তার মধ্যে ছিল হিসাব বিজ্ঞান সংক্রান্ত ধারণা, দেন হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী। পড়তে পড়তে আমরা অনেকগুলো এক্সটার্নাল টপিক পড়েছি যেগুলো কিনা রেলেভেন্ট ছিল। এখন আমরা পড়বো লেনদেন। খেয়াল করে থাকবে, আমাদের ব্যবসায় যখন করতে হয়, এই কলমের ব্যবসাটার কথাই বলে থাকি, ব্যবসায় করার সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যেটা আমার ব্যবসায়কে প্রভাবিত করে, রাইট? ব্যবসায়কে প্রভাবিত করা সত্ত্বেও অনেক ঘটনা আমরা আমাদের আর্থিক বিবরণীতে নিয়ে আসি না। ফর এক্সাম্পল, বন্যা। এই যে বন্যা হলো, বন্যা হওয়ার ফলে তোমার অনেক বড় একটা ক্ষতি হবে। কেন? বিকজ তুমি বন্যা হওয়ার জন্য যেখানে তোমার ব্যবসা করার জন্য যেখান থেকে কাঁচামাল নিয়ে আসতে, সেই জায়গাটা ফ্লাডেড। দ্যাট মিনস ওখান থেকে তুমি কোনো ধরনের কোনো সাহায্য পাচ্ছ না। ওই বন্যার কারণে তোমার ব্যবসাটা টু সাম এক্সটেন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে যে ক্ষতিটা হচ্ছে, যেটা কিনা তোমার লাভ হতে পারতো, এখন ক্ষতি হচ্ছে। এই ক্ষতির যে ফিগারটা, এই ফিগারটা কি তুমি তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ আর্থিক বিবরণীতে দেখাতে পারবে? পারবে না। ঠিক একইভাবে মনে করো তোমার একজন ম্যানেজার মারা গেলেন। এই ধরনের এক্সাম্পল আমরা অনেক দেখে থাকি, তাই না? মারা গেলেন, দেন অনেক সময় আমার মালিক পক্ষের ব্যবহার করার কোনো কিছু, সেগুলো অনেক সময় দেখা যায় যে ওগুলোর চুরি হয়, ডাকাতি হয়, আগুনে নষ্ট হয়। এই কোনটা লেনদেন কোনটা লেনদেন না, এই সংক্রান্ত বিবেচনা কখন আসে? যখন মালিকের বাড়ি, এই মালিকের বাড়িটাকে তুমি তোমার ব্যবসায়ের অফিস হিসেবে ইউজ করছো। খেয়াল করো, মালিকের বাড়ি ব্যবসায়ের অফিস হিসেবে ইউজ করছো। অফিস হিসেবে ইউজ করার জন্য নিশ্চয়ই আমাকে একটা বাড়ি ভাড়া দিতে হয়। এখন বলো, এই যে ভাড়া, এটা তো আমরা একটা জানি যে ভাড়া ডেফিনিটলি একটা খরচ। এখন বলো, যেহেতু এটা মালিকের বাড়ি, এই ভাড়াটাকে কি তুমি তোমার ব্যবসায়ের জন্য খরচ বলবে নাকি বলবে না? হ্যাঁ বা না, ঝটপট কমেন্ট সেকশনে একটু অ্যান্সার দেখতে চাই যে আমার মালিকের বাড়ি যদি অফিস হিসেবে ইউজ হয়, এটার জন্য যে ভাড়াটা, সে ফর এক্সাম্পল তোমার এটার জন্য 5,000 টাকা করে ভাড়া গুনতে হচ্ছে। এই 5,000 টাকা ভাড়া কি আমার ভাড়া হবে নাকি না, এটা একটু আমাকে কমেন্ট সেকশনে বলে দাও। তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি। আচ্ছা, একটু কমেন্টটা দেখে আসি তাহলে। হেমন্ত হ্যাঁ বলেছো, অরূপ বলেছো হ্যাঁ, খুব তাড়াতাড়ি আনসার আসে। মোহাম্মদ বলেছো হ্যাঁ, মুন বলেছো হ্যাঁ, মানিক হ্যাঁ, অঙ্কন কবির হ্যাঁ, সবাই আমাকে হ্যাঁ আনসার দিচ্ছ। সবাইকে অনুরোধ করছি আচ্ছা ক্লাসটা ভালো করে করার জন্য। বলেছেন শাকিল। আচ্ছা, ভাড়া হবে না বলেছো জসিমউদ্দিন। আর বাকি সবাই আমাকে বলেছো এটা হ্যাঁ। জসিমউদ্দিন, থ্যাংক ইউ সো মাচ তোমাকে রাইট অ্যান্সারটা দেওয়ার জন্য। গাইজ, যারা এতক্ষণ ধরে বলেছিলে যে মালিকের বাসায় কাজ করা সত্ত্বেও এটা ভাড়া হবে, অফিসের ভাড়া, খেয়াল করো, এটা তো মালিকের নিজের বাড়ি। মালিক তার নিজের বাড়িটাকে অফিস হিসেবে দিচ্ছে। মালিকের বাসা যেহেতু মালিক নিজেই থাকে, মালিকের নিজস্ব, তাহলে এটা কি আমার ভাড়া খরচ হবে? নাকি তুমি এটাকে বলবে এটা মালিকের নিজস্ব বাসা, দ্যাট মিনস এই ভাড়াটা মালিকের নিজস্ব খরচ? একটু চিন্তা করে আবার আমাকে অ্যান্সারটা করো। আচ্ছা, ও নো বলেছো মোবারক। আচ্ছা, হবে না অ্যান্সার করেছো কবির। হবে না অ্যান্সার করেছো, আরেকটা নাম নিচে চলে গেল, আচ্ছা দেবাশিস রয়। গাইজ, যারা না বলেছো তারা অ্যাকচুয়ালি সঠিক। জসিমউদ্দিন বলেছিল ফার্স্ট না, এটা আমার মনে আছে। সো গাইজ, এটা এই কারণে না হবে যেহেতু এটা মালিকের নিজস্ব বাড়ি। মালিকের নিজস্ব বাড়ি তোমাকে অফিস হিসেবে দেয়া হলে সেটার যে ভাড়াটা, এটা তোমার জন্য খরচ হবে না। ঠিক এই ধরনেরই একটা এক্সাম্পল, আর একটু ইজি। এটা মনে হয় তোমাদের জন্য একটু কঠিন হয়ে গিয়েছিল, বাট এটা থেকে তুমি শিখতে পারলে
যে এই যে লেনদেন লেনদেন না, এটা জানাটা কতটা ইম্পর্ট্যান্ট। বিকজ আর্থিক লেনদেনগুলো যখন ব্যবসায়িক না হয়, ব্যবসায় সংক্রান্ত না হয়, তখন আমরা সেটাকে লেনদেন বলি না। কেন বলি না এটা একটু বলে দেই ঝটপট। লেনদেনের চ্যাপ্টার পড়ার আগে সবার প্রথমে আমাদের যেটা জানা উচিত, আচ্ছা লেনদেনের চ্যাপ্টারটা শুরুতে আমার যতটুকু মনে আছে তোমরা পড়েছো যে কোনটা লেনদেন, কোনটা আর্থিক লেনদেন, কোনটা আর্থিক লেনদেন না। বাট আমরা যেহেতু মালিকের ভাড়াটা 5,000 টাকা লেনদেন বলছি না, অর্থাৎ এটা আর্থিক লেনদেন বলছি না, এটা ব্যবসায়ের জন্য ভাড়া বলছি না। রিজনটা কি? রিজনটা হচ্ছে লেনদেনের চ্যাপ্টার পড়ার আগে তোমাকে ফার্স্ট যেটা জানতে হবে ব্যবসায়িক লেনদেন কি না। ব্যবসায়িক লেনদেন, দ্যাট মিনস প্রথম শব্দটা কেবলমাত্র লেনদেন সংক্রান্ত নয়, ঘটনাটা একই সাথে ব্যবসায়িক হতে হবে। যদি ঘটনাটা আমার ব্যবসায়কে প্রভাবিত না করে সেটা কি কিন্তু আমি লেনদেন বলি না। হতে পারে একটু কন্ট্রাডিক্টরি যে হ্যাঁ ভাই এটা তো দুটা পক্ষ ছিল, এটাও তো আমার জন্য স্বতন্ত্র ঘটনা ছিল, এটাও তো দ্বৈত সত্তা ছিল, এটা তো আর্থিক ঘটনা, কেন এটাকে লেনদেন বললেন না? লেনদেন যে কারণে বললাম না সেটা হচ্ছে এটা একটা ব্যবসায়িক লেনদেন না। যেহেতু এটা মালিকের নিজস্ব বাসা ছিল, বাসা ভাড়াটা এই জন্য মালিক বিয়ার করবে। ব্যবসায়ের যে খরচ, ব্যবসায়ের যে আয়, সেখানে তুমি এই খরচটা দেখাবা না, এটা মালিকের খরচ। সো হোয়াট, সে তোমাকে এটা ইউজ করতে দিচ্ছে, তো তুমি এটাকে মূলধন হিসেবে দেখাতে পারো কখন? যখন মালিক এই বাড়িটা ভাড়া হিসেবে যে 5,000 টাকা, এটা প্রত্যেক মাসে তোমাকে সে মূলধন হিসেবে চার্জ করতে পারে। বলতে পারে এই বাড়িটা পুরোটাই তোমাকে আমি দালান কোঠায় দান করে দিচ্ছি। দ্যাট মিনস নট দান করে দেওয়া, মূলধন হিসেবে দেওয়া। দান করে দেওয়াটা খুবই ভুল একটা শব্দ। আচ্ছা, মূলধন হিসেবে দিচ্ছে, তখন তুমি এটাকে ব্যবসার জন্য মূলধন বলতে পারো। বাট খরচ কেন বলতে পারছো না? বিকজ এটা তো আসলে আমার খরচ হচ্ছে না, বিকজ এটা তো মালিকের পকেটে টাকা যাচ্ছে, সো এটা তো আমার খরচ না। এই সেম রিজনে তোমাদের জন্য একটা এক্সাম্পল আছে নিম্নের, যে নিচের কোনটা, ওকে, সো নিচের কোনটা লেনদেন হবে, এটার অ্যান্সারটা আমাকে একটু কমেন্ট সেকশনে বলে দাও। যেহেতু আমরা মালিকের এটা জেনে গেলাম, আমার মনে হয় এই অ্যান্সারটা তোমরা ঝটপট কমেন্ট সেকশনে আমাকে করে দিতে পারো। একটু ট্রাই করো নিম্নের কোনটা লেনদেন হবে এটা আইডেন্টিফাই করতে। প্রথমত 5,000 টাকার বিনিময়ে একটা টেবিল কিনতে সম্মত হওয়া। ফাতিন একটা স্কচ টেপ আমাকে দেওয়া যায়? আমার মনে হয় এদিকে একটা স্কচ টেপ দিলে বন্ধুদের জন্য ইজি হবে দেখতে। 5,000 টাকার বিনিময়ে আমি একটা টেবিল কিনতে সম্মত হয়েছি। দেন 5,000 টাকার ধারে ক্রয়কৃত টেবিল ফেরত, মালিকের ব্যবহৃত 20 লাখ টাকার গাড়ি চুরি। নিম্নের কোনটা, অর্থাৎ এ বি সির মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে? ঝটপট আমাকে কমেন্ট সেকশনে বলে দাও। দেখি ফার্স্ট কি আমাদের অ্যান্সার, অনেক অ্যান্সার অলরেডি চলে যাচ্ছে। ওকে, মমো বি বলেছো, বিপ্লব ভৌমিক বি বলেছো, নিলয় বি, মিথুন বি বলেছো, বি বি বি। গাইস থ্যাংক ইউ সো মাচ, আমাদের রাইট অ্যান্সারটা অ্যাকচুয়ালি বি। দ্যাট মিনস 5,000 টাকার ধারে ক্রয়কৃত একটা টেবিল ফেরত দেওয়া। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে রাইট অ্যান্সারটা ঝটপট দিয়ে দেওয়ার জন্য। আমি তাও একটু বলে দিই যে কোন কোন অ্যান্সার গুলোকে আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে অ্যান্সার গুলোর মধ্যে প্রথমে ছিল টেবিল কিনতে সম্মত হওয়া। যেই মুহূর্তে তুমি দেখছো সম্মত হচ্ছে, তার মানে কি আমার কোনো ক্যাশ ইনফ্লো হয় নাই, কোনো ক্যাশ আউটফ্লো হয় নাই। দ্যাট মিনস কোনো টাকা আসে নাই, কোনো টাকা যায় নাই। এই যে ক্যাশ ইনফ্লো হলো না, আউটফ্লো হলো না, দ্যাটস ওয়াই এটা আমার জন্য কোনো লেনদেন হচ্ছে না। কেন লেনদেন হচ্ছে না? ব্যবসায়িক পার্সপেক্টিভে লেনদেন হচ্ছে না। 5,000 টাকার ধারে কৃত টেবিল ফেরত। খেয়াল করো, যখন তুমি ধারে টেবিলটা কিনেছিলা তখন তুমি কি লিখেছিলা? যে আসবাবপত্র ডেবিট, রাইট? আর যেহেতু ধারে বলেছো কিনেছিলাম, সো পাওনাদার ক্রেডিট। এখন যখন কিনা আমি আমার আসবাবপত্রটা ফেরত দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি এখন বলবো আমার পাওনাদার ডেবিট, তার মানে আমার কাছ থেকে চলে যাচ্ছে কোনটা? যে আসবাবপত্রটা কিনেছিলাম ওই আসবাবপত্রটা এখন আমার কাছ থেকে চলে যাচ্ছে। এই যে একটা ঘটনা ঘটলো, এই সিঙ্গেল ঘটনাটা, স্বতন্ত্র ঘটনাটা ঘটালো ক্রয়কৃত টেবিল ফেরত দেওয়াটা। তাহলে তুমি এখন বুঝতে পারছো একটা লেনদেনের কি কি বৈশিষ্ট্য হয়। লেনদেনের বৈশিষ্ট্যগুলো মুখস্থ না করে একটু বুঝে পড়ার চেষ্টা করো, যেটা কিনা আজকের এক্সাম্পলের পর থেকে তোমার মনে থাকবে যে প্রত্যেকটা ঘটনা যখন সেটা লেনদেন হয় সেটার কিছু চেক লিস্ট থাকে। ওকে,
আমরা কিছু চেকলিস্ট ফলো করি। চেকলিস্টের মধ্যে প্রথমত যেটা দেখবো ঘটনাটা আর্থিক কিনা, আর্থিক ঘটনা। আর এই সব ঘটনাগুলো যেগুলো অর্থের পরিমাপে পরিমাপ করা যায় সেটাকে আমরা বলে থাকি আর্থিক ঘটনা বলি। ঘটনাটা কি আর্থিক? যদি ইয়াস হয় লেনদেন। দেন দেখবো দুটা পক্ষ, দুটা পক্ষটা খুব ইম্পর্টেন্ট, যে দুইটা পক্ষ হচ্ছে যখন তুমি টেবিলটা কিনতে সম্মত হচ্ছ, ফার্স্ট অফ অল যতই টাকায় পরিমাপ করা যাক বা না যাক, আমার কিন্তু ঘটনাটা এখনো ঘটে নাই, দ্যাটস ওয়াই এটা কোনো আর্থিক ঘটনা হবে না। সেকেন্ড, দুটা পক্ষ, দ্যাট মিনস আমি একটা টেবিল কিনলাম, টেবিলটা আমার কাছে আসলো, আমার কাছ থেকে চলে গেল কি, আমার ওয়ালেট থেকে চলে গেল কিছু টাকা, তাহলে দুটা পক্ষ, দুটা ঘটনা একসাথে ঘটছে, টেবিল আসছে, টাকা চলে যাচ্ছে। এই কারণে দুটা পক্ষ মিলে গেলে তখন সেটা লেনদেন হবে। আরেকটা হবে, আচ্ছা এই দুটা পক্ষ মিলে যাওয়াটাকে একটু কঠিন ভাষায় বলে দ্বৈত সত্তা, দ্যাট মিনস দুটা সত্তা। কঠিন ওয়ার্ডস নিয়ে আমরা আজকে কথা বলবো না, আমরা দুটা পক্ষ নিয়েই হ্যাপি থাকি। দেন স্বতন্ত্র, প্রত্যেকটা ঘটনা একটা থেকে আরেকটা আলাদা হবে। আরেকটা খুব ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে ঐতিহাসিক। ওকে, সি একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা সেই কাজটার জন্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট দেই। আরেকটা হচ্ছে ঘটনাটা ঘটে যাওয়ার সময় যে খরচটা হচ্ছিল, ওই খরচটা ঐতিহাসিক খরচ, ক্রয় মূল্য, দ্যাটস ওয়াই আমরা এটাকে ঐতিহাসিক ঘটনা বলি। যদিও আমরা কিন্তু এটাকে ভবিষ্যৎ ঘটনাটাকেও অ্যাকাউন্টিং এ অন্তর্ভুক্ত করি, যেমন অগ্রিম বীমা, অগ্রিম যে কোনো খরচ, তখন তুমি কি করো, ভবিষ্যৎ হয়ে থাকে সেটা, দ্যাটস ওয়াই সরি। আমাদের একজন বন্ধু কাউসার প্রশ্ন করেছো স্বতন্ত্র কি। থ্যাংক ইউ সো মাচ কাউসার প্রশ্ন করার জন্য। স্বতন্ত্র হচ্ছে, খেয়াল করো, নগদ, খরচ, আয়, একটা ঘটনা একটা পার্টিকুলার হিসাবের অন্তর্ভুক্ত হয়। যখন আমি বলে থাকি নগদে 5,000 টাকা দিলাম, আচ্ছা আমার একটু ইন্টারাপ্ট করছি। শাকিল বলেছো যে আপু আমি বি অ্যান্সার করেছিলাম, কিন্তু আমি বিটা পড়ার সুযোগ পাইনি। শাকিল আই এম সো সরি, বাট আই এম শিওর তুমি যেহেতু আমাদের লাইভ ক্লাসে উপস্থিত আছো, কিছুটা হলেও তোমার অ্যাকাউন্টিং এর উইকনেসটা কেটে যাবে। থ্যাংক ইউ সো মাচ ক্লাসে থাকার জন্য। আশা করি পরবর্তী ক্লাসগুলোতেও তোমাকে একইভাবে আমাদের সাথে পাবো। আর হ্যাঁ, নেক্সট টাইম থেকে তোমার কমেন্টের কথা আমার মনে থাকবে। ওকে, কথা বলছিলাম স্বতন্ত্র কিভাবে হয়। খেয়াল করো, যখন বলছিলাম আশাপত্রটা ডেবিট হলো, পাওনাদার ক্রেডিট হলো, একটা জিনিস যখন আমি আইডেন্টিফাই করছি সম্পদ হিসেবে, আইডেন্টিফাই করছি নগদ হিসেবে, যেটাকে লিখে রেখেছি নগদ, খরচ, আয়, ব্যয়, মূলধন, উত্তোলন, প্রত্যেকটা যখন আলাদা আলাদা হয়, প্রত্যেকটা আলাদা আলাদা খরচ হয় আলাদা আলাদা, তখন আলাদা আলাদা খরচটাকে আমরা বলি স্বতন্ত্র। যেমন আসবাবপত্র কিনেছিলাম, এটাকে আমরা বলতে পারবো সম্পদ, পাওনাদারকে বলবো দায়। খেয়াল করো, পাওনাদারকে কি তুমি একই সাথে বলবে এটা আমার দায় প্লাস এটা আমার সম্পদ, অথবা আসবাবপত্রকে তুমি বলবা এটা আমার একই সাথে সম্পদ, এটা আমার একই সাথে উত্তোলন? নো, একটা ঘটনা থেকে দুটা সেপারেট পক্ষ আইডেন্টিফাই করি, দুটা পক্ষকে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট নাম দিই, এই কারণে আমরা এটাকে বলে থাকি স্বতন্ত্র। আমরা এই জন্য একটা ঘটনাকে যেহেতু দুটা নামের আন্ডারে ফেলি না, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় স্বতন্ত্র। লেনদেন হতে গেলে স্বতন্ত্র হওয়াটা খুব খুব ইম্পর্টেন্ট। সরি, ফাইনালি ওকে, স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র, এই লেনদেনের কিছু বেসিক বৈশিষ্ট্য দেখাচ্ছিলাম। এই চেকলিস্টটা ফিল আপ হয়ে গেলে তখন তুমি বলতে পারছো যেটা আমার একটা লেনদেন হবে। আর এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে যেটা চিন্তা করতে হবে, যেটা ভুলে গেলে পরীক্ষার হলে লেনদেন আবিষ্কার করার এই যে ছোট ছোট মূলনীতিগুলা জানা সত্ত্বেও ভুল হবে, সেটা হচ্ছে ব্যবসায়িক ঘটনা। ঘটনাটা যদি ব্যবসায়িক না হয়, ফার্স্ট ইনস্ট্যান্সে তুমি ওটাকে লেনদেন বলতে পারো না। ফার্স্ট ইনস্ট্যান্সে যেমন মালিকের যে 20 লাখ টাকার গাড়ি পুড়ে গেল, সেই ঘটনাটা আমি যেই কারণ বশত সেটাকে আমি লেনদেন বলিনি, আমি না, ইনফ্যাক্ট তোমরা কেউ ওই অ্যান্সারটা করোনি, সেটাই ছিল তোমার জন্য ফার্স্ট ইনস্ট্যান্স। সেটা কি ছিল?
ব্যবসায়িক ঘটনা না হওয়া, ব্যবসায়িক ঘটনা হলে তখনই কেবল সেটাকে আমরা লেনদেন বলবো। ঠিক এরই সাথে আমাদের আজকের লাস্ট যে টপিকটা দেখবো দুতরফা দাখিলা পদ্ধতি সংক্রান্ত, সেটা হচ্ছে হিসাব সমীকরণ। এই হিসাব সমীকরণটা খুব ইন্টারেস্টিং। হিসাব সমীকরণে বলা হয়ে থাকে আমার ব্যবসায়টা একটা ইকুয়েশন ফলো করে। কি ফলো করে? ওই যে গণিতবিদ ছিল ভদ্রলোক, গণিতবিদ একটা কথা বলেছিলেন, এটা একটা রিলেশন মেনটেন করে, তাই না? একটা লিনিয়ার ইকুয়েশন মেনটেন করে। ইকুয়েশনটা কি? আমার সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। আচ্ছা, দায় প্লাস মালিকানা সত্ত্ব বলতে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে ব্যবসাটা তুমি শুরু করার সময় তোমার কিন্তু কিছু থাকে না, জিরো থেকে শুরু হয়, তাই না? একদম জিরো। এই জিরোটা আলটিমেটলি বাড়তে থাকে কিভাবে? ফার্স্ট অফ অল আমার মালিক আমাকে ৩,০০০ টাকা দিল। ৩,০০০ টাকা দিয়ে বললো তুমি একটা আসবাবপত্র কিনো। তো আমি খুব খুশি মনে আমার ব্যবসার জন্য একটা আসবাবপত্র কিনে ফেললাম। কি করলাম? মালিক আমাকে আসবাবপত্র কেনার জন্য ৩,০০০ টাকা দিল। খেয়াল করো, আমি কিন্তু অলরেডি একটা লেনদেনের উদাহরণ দিয়ে ফেলছি। ৩,০০০ টাকার আসবাবপত্রটা আমি কি নামে লিখবো? আসবাবপত্র ডেবিট, মূলধন ক্রেডিট, তাই না? কেন? বিকজ আমার মালিক যখন কোনো টাকা দেয় সেটাকে আমি বলে থাকি মূলধন। এই মূলধনটা আমি কি কাজে লাগালাম? সম্পদ কেনার জন্য। কি সম্পদ? আসবাবপত্র। দেন আমি কি করলাম? এই যে দায়, দায়টা কার জন্য আর মালিকানাটা কার জন্য এটা একটু বলে দেই। খেয়াল করে থাকো, মালিক আমার ভালো চায়, রাইট? মালিক আমার অভ্যন্তরীণ পক্ষ। সো যারা আমার অভ্যন্তরীণ পক্ষ, যারা আমার ভালো চায়, তারা আমার কোনো লস হলে কখনো বলবে না আমার এত পরিমাণ টাকা আমাকে ফেরত দাও, কিংবা মুনাফা হলে বলবে না সব টাকা আমি এখন উঠাই নিব, ব্যবসায় ক্লোজড। বলবে মুনাফাটা আমি আবার ব্যবসার জন্য খাটানোর চেষ্টা করব, মূলধনে কাজে লাগাবো। তো এই যে ব্যবসাটাকে চলমান অবস্থায় রাখে তারা হচ্ছে মালিক। আর বহি দায় যারা, যেমন আমার পাওনাদার, আমার ঋণদাতা, তারা কি করে? তারা বলে তোমার লস হইলেও আমাকে আমার সুদের টাকা ফেরত দিতে হবে, তোমার লস হলেও আমার ঋণের টাকাটা পরিশোধ করতে হবে। এই যে আমাদের যে কোনো দায়বদ্ধতার সুযোগ নেয় তারা বহি দায়। আর যারা আমার আন্তঃদায়, আমি জানি আমার মুনাফার টাকাটা তাকে ফেরত দিতে হবে, কিন্তু আমি মুনাফা যদি 5 বছর নাও করতে পারি, 6 নম্বর বছর মুনাফার টাকাটা হলেও সে খুশি হবে। এটাই হচ্ছে আমার বহি দায় আর অন্তদায়ের মধ্যে পার্থক্য। যখন আমি ব্যাংক থেকে ঋণ নিচ্ছি, মনে করো ব্যাংক আমাকে ২,০০০ টাকা ধার দিল, এই ২,০০০ টাকা দিয়ে আমি কি করলাম? যন্ত্রপাতি ক্রয় করলাম। তাহলে কি হলো? আমার যন্ত্রপাতি অর্থাৎ সম্পদ বেড়ে গেল, ঠিক একই সাথে আমার ব্যাংকের ঋণ বেড়ে গেল। এই যে একই লেনদেনের কারণে দিন শেষে খেয়াল করো উভয় পক্ষ মিলে যাচ্ছে। মিলে যাচ্ছে কি কারণে? এই সমান চিহ্নটার কারণে। এই সাইড এবং এই সাইডের মিলে যাওয়াটাই হচ্ছে হিসাব সমীকরণ। আর এই আইডিয়াটা আমাদেরকে দিয়েছেন লুকা প্যাসিওলি, এবং এই আইডিয়াটার ফলেই কিন্তু আমরা আমাদের জার্নাল করি, অর্থাৎ জাবেদা করি। জাবেদাটা করা হয় কোন নীতি অনুসারে? দুতরফা দাখিলা নীতি। সো এরই সাথে যেটা কথা বলছিলাম যে আমাদের লাস্ট একটা এক্সাম্পলের কথা। এই এক্সাম্পলটার মাধ্যমে তুমি আমাকে বুঝিয়ে দাও যে তোমার হিসাব সমীকরণ সংক্রান্ত আইডিয়াটা কি রূপ। ব্যাংক ঋণ নিলে প্রভাবিত হয় কোন কোন উপাদান? সম্পদ, দায়, মালিকানা, যেটা কিনা হিসাব সমীকরণ আমি জানি। দ্যাট মিনস আমি অলরেডি তোমাকে একটা হিন্টস দিয়ে দিয়েছি যে হিসাব সমীকরণ প্রভাবিত হয়। হিসাব সমীকরণের অনেকগুলো পয়েন্টস বলে দিয়েছি, যে নগদ, ব্যাংক অর্থাৎ পাওনাদার, আশাপত্র, বকেয়া, মূলধন, উত্তোলন, নাকি যন্ত্রপাতি। কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি, আচ্ছা অলরেডি অ্যান্সার পেয়ে যাচ্ছি। কোন কোন পক্ষ বলেছিলাম? সো তোমাকে কিন্তু দুটো নাম নিতে হবে, দুটো নাম পরপর। আচ্ছা হ্যাঁ, লেনদেনে কি দুটোর বেশি পক্ষ থাকতে পারে? লেনদেনে দুটোর বেশি পক্ষ, তোমার উত্তরটা আমি একটু করে দেই। কোন ভাইয়া বলেছো? দীপ ব্যানার্জি। ওকে দীপ, লেনদেনের দুটা পক্ষ বলতে বোঝানো হচ্ছে ডেবিট পক্ষ, ক্রেডিট পক্ষ। ঠিক আছে, আমি যখন বলছিলাম লেনদেনের দুটি পক্ষ, তোমার প্রশ্নটা খুব অ্যাকিউরেট ছিল। হতে পারে আমি একই সাথে সম্পদ কেনার জন্য মূলধন খরচ করছি, ব্যাংকের টাকা নিচ্ছি,
5,000 টাকা দিয়ে সম্পদ কিনলাম, 5,000 টাকার মধ্যে 3,000 টাকা আমাকে দিল আমার মালিক, 2,000 টাকা দিল ব্যাংক। লিখলাম আসবাবপত্র ডেবিট, মূলধন ক্রেডিট, ব্যাংক ক্রেডিট। খেয়াল করো ডেবিট আর ক্রেডিটের পরিমাণটা কিন্তু আলটিমেটলি সেম হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা বলে থাকি দুটা পক্ষ। কিন্তু তুমি দুটা পক্ষ বলতে যদি এটা মিন করে থাকো যে ঠিক কয়টা ইন্ডিভিজুয়াল বা কয়টা এন্টিটি এই ঘটনাটা ঘটাচ্ছে, তাহলে সেটা অবশ্যই 2 এর অধিক হবে। আর যদি বলে থাকি ডেবিট এবং ক্রেডিট এই দুটা পক্ষ মিলে যাবে এই ইকুয়েশনটা, তখন সেটা অবশ্যই কেবলমাত্র দুটি পক্ষ। আচ্ছা, এ অ্যান্ড ডি বলেছো হাবিব, হোসেন, শাকিল। শাকিল আমি এবার তোমার নাম দেখেছি, তোমার অ্যান্সারটা আমি এবার পড়েছি। শাকিল বলেছো এ এবং বি, আর এ এবং বি বলেছো শাকিল। আচ্ছা, তোমার অ্যান্সারটা হচ্ছে নগদ এবং আসবাবপত্র। আচ্ছা, বলেছিলাম ব্যাংক থেকে ঋণ নিলে কি হয়, আমি বলিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে আমি কি করেছি, আমি জাস্ট জিজ্ঞেস করেছি ব্যাংক ঋণ নিলে কি হয়। তুমি একটু চিন্তা করো তো, ব্যাংক ঋণ নিলে আমার কাছে কি কি বাড়ে। আমাদের রাইট অ্যান্সারটা যারা যারা দিয়েছো তারা বলেছো, আমি বলেই দিই রাইট অ্যান্সারটা তাহলে কোনটা। যে বি বলেছো ভাই আমি কিন্তু তোমার অ্যান্সারটা নিতে চাচ্ছি, তুমি আরেকবার চেষ্টা করো, আমার মনে হয় বলতে পারবে। খেয়াল করো, আমি যখন ব্যাংক থেকে ঋণ নেই আমার হাতে কি আসে, নগদ টাকা। এই টাকাটা আবার আমাকে ফেরত দিতে হবে কারো কাছে, তাই না? আমার একদম মানে লস হলেও টাকাটা ফেরত দিতে হবে। সেই পক্ষটার নাম হচ্ছে আমার দায়, সে হচ্ছে ব্যাংক। অলরাইট, সো আমার আসলে যেটা যেটা বাড়ছে সেটা হচ্ছে আমার নগদ এবং আমার দায়। ঠিক এই প্রশ্নটাই করেছিলাম এবং তোমরা মোস্টলি আমাকে সবাই রাইট অ্যান্সারটাই করেছো। তো এরই সাথে আমাদের আজকের লাইভ ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। ফার্স্ট লাইভ ক্লাসে যারা যারা ক্লাসে ছিলে, আশা করি ঠিক রাত 9টার ক্লাসে তোমাদেরকে একইভাবে পেয়ে যাবো। টিল দেন, টেক কেয়ার।